দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। শুরুতেই রইল আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি এক নজরে, তারপরে থাকছে বিস্তারিত সংবাদ। মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 17 আগস্ট মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা। সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাবে টাকা। যারা নতুন করে করেছেন আবেদন তাদের জন্যও একাধিক বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যারা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ইনফ্লুয়েন্সাররা বিভ্রান্তি ছড়াচ্ছেন, সংখ্যালঘু মুসলিম 2 কন্টেন্ট ক্রিয়েটরের নাম করে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নেওয়া হবে আইনগত ব্যবস্থা। বাড়ি তৈরির আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পাঠানো হলো রাজ্যের 18 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে। যারা অবৈধভাবে অযোগ্যরা আবাস যোজনার টাকা পেয়েছেন তাদের টাকা ফেরত দেওয়ার জন্য বাড়ি বাড়ি নোটিশ পাঠাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। টাকা ফেরত না দিলেই কঠোর ব্যবস্থা। মমতা ব্যানার্জি চালু করা যুবশ্রী এবং যুবসাথী প্রকল্প মিলিয়ে চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প। মাসে বেকার যুবকরা পাবেন 3000 টাকা। পুজোর আগেই খুলছে পোর্টাল। রাজ্যের সমস্ত মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে এবার এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ। মসজিদ থেকে মাইক খোলার জন্য মামলার হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। আর ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই করবে না বিজেপি। সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি। বিরাট পালাবদল। কেমন থাকবে আবহাওয়া? বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি। আপনার জেলার আবহাওয়া কেমন থাকবে ওয়েদার রিপোর্টটিও বিস্তারিত জানাচ্ছি। প্রত্যেকটি সংবাদ জানাবো। তার আগে একটা রিকোয়েস্ট, শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করে দেবেন যাতে বেশি বেশি মানুষের কাছে আমাদের সংবাদগুলো পৌঁছে যায়। আপনি চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন। একটা লাইক করবেন, সাপোর্ট বজায় রাখবেন। চলতি অগস্ট মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের 3000 টাকা এখনও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে পারেনি নতুন বিজেপি সরকার। তা নিয়ে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন আগামী 17 আগস্ট অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়াও সেপ্টেম্বর মাস থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রীর দাবি, কোনো প্রকল্পের কাজ শুরু হলে তা বাস্তবায়িত করতে তো একটু সময় লাগবেই। সেই অনুযায়ী কিছুটা সময় রাজ্যবাসীর কাছ থেকে চেয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে অন্নপূর্ণা যোজনার স্কুটনির কাজ চলছে রাজ্য জুড়ে। খুব তাড়াতাড়ি প্রত্যেক আবেদনকারীর স্কুটনির কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও যেই সমস্ত মহিলা নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য বড় ঘোষণা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন গত 10 জুলাই পর্যন্ত নতুন করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ওই সমস্ত আবেদনকারী মহিলা আগামী 17 আগস্ট অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন। তারপর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা ভাণ্ডারে 3000 টাকা করে সরাসরি অ্যাকাউন্টে পাবেন মহিলারা। নতুন করে কি শর্ত আরোপ করা হচ্ছে, কোন কোন মহিলাকে যোগ্য বলে বিবেচিত করা হবে, সেই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য আগামী 10 আগস্টের সাংবাদিক বৈঠকে আরও একবার খোলসা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মন্ত্রী মালতী রাভা রায়। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, নির্বাচনের আগে এমনকি নির্বাচনের ফল ঘোষণার পরেও কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিজেপি সরকারের অন্যান্য মন্ত্রীরা প্রকাশ্যে সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন সমস্ত মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন তারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। কিন্তু বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না। তাদের কথার সঙ্গে কাজের কিন্তু অনেকটাই ফারাক দেখা দিচ্ছে। এখানে কিন্তু অনেকেই বঞ্চিত হচ্ছে। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেই সমস্ত মহিলারা পেয়েছেন এতদিন, তারা কিন্তু সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে পাওয়া থেকে এখনও বঞ্চিত রয়েছেন। এবং তার উপরে নতুন করে আবার শর্ত আরোপ করা হবে। 10 জুলাই বিস্তারিত জানা যাবে। আপনাদেরকেও বিস্তারিত সে আপডেট পৌঁছে দেবো। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনেকটাই হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, কে কি পোস্ট করছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার দিকে আমাদের নজর রয়েছে। আমি সব দেখতে পাই। 2-1টা নাম বলবো, নূর আলম, মেহতাব। এরা মহিলাদের দিয়ে ভিডিও তৈরি করে পোস্ট করছেন। এই যে নূর আলম, আমি জানি আপনি বিজেপিকে ভোট দেননি, কোনোদিন আপনি বিজেপিকে ভোট দেবেনও না, আর আপনার ভোটের জন্য আমি রাজনীতিও করি না। এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে একদল মূলত সংখ্যালঘুরা সরকারকে নাকি বদনাম করছে, এমনটাই অভিযোগ করলেন এদিন শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, এসব করে লাভ নেই। সরকার যা কাজ করছে আমাদের, তাতে 100 বছর বিজেপি ক্ষমতা থাকবে পশ্চিমবাংলায়। এরপর তিনি কার্যত হুঁশিয়ারি দিয়ে বললেন, বিভ্রান্তি ছড়ালে কাউকে রেয়াত করা হবে না। তবে সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করে চলেছে, নাকি এই নতুন শুভেন্দুর বিজেপি সরকারের মন্ত্রীরা এক একজন এক একবার এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন, কারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন কারা পাবেন না, এক এক মন্ত্রীর এক এক বক্তব্য এক একবার, সে নিয়ে কিন্তু সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে। এটা কিন্তু রাজ্য সরকারকে মানতে হবে। এই নিয়ে আপনার কি মতামত? রাজ্য সরকার 13 পাতার ফর্ম থেকে শুরু করে এক একবার এক এক শর্ত আরোপ। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন আপনি। যাবে পরের মাসে থেকে
বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের সব সোশ্যাল মিডিয়ার টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন। আপনি ভাবছেন এতে কিছু হবে না? এখানে বিজেপি 100 বছর থাকবে, 100 বছর থাকবে বিজেপি, যে কাজ করে দিয়ে যাবে। আর আপনার ভোটের উপর নির্ভর করে আমি রাজনীতি করি না, আমরা রাজনীতি করি না। নিশ্চিন্তে থাকুন, সমস্ত দিদি মহিলাদের মুখে হাসি ফোটানোর কাজ আমরা করব। বারুইপুরে দেখেছেন, অন্নপূর্ণা যোজনাতেও দেখবেন। আবাস যোজনার বাড়ি তৈরির দ্বিতীয় কিস্তির 60,000 টাকা রাজ্যের মোট 18 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হলো রাজ্যের তরফে। অবৈধভাবে যেই সমস্ত উপভোক্তা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাদের বাড়ি বাড়ি টাকা ফেরতের নোটিশ পাঠানো হচ্ছে, জানিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী শুভেন্দু অধিকারী। দিলীপ ঘোষ জানিয়েছেন, আগের তৃণমূল সরকারের আমলে 30 লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছে আবাস যোজনায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর তালিকা পুনরায় সমীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে 30 লক্ষের মধ্যে 12 লক্ষ মানুষকে 2 কিস্তির টাকা দেওয়া হয়েছে। অবৈধভাবে আবাস যোজনার টাকা যারা পেয়েছেন এতদিন, তাদের কাছ থেকে টাকা উদ্ধারের প্রক্রিয়া এবার শুরু করল রাজ্য সরকার। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে আবাস যোজনায় আরও নতুন করে 18,66,000 উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে নবান্ন থেকে। এছাড়াও 10,20,000-এর বেশি মানুষকে বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় এদিন। দিলীপ ঘোষ জানিয়েছেন, আগের তৃণমূল সরকারের আমলে 30 লক্ষ মানুষের নাম নথিভুক্ত হয়েছিল আবাস যোজনায়। নতুন সরকার ক্ষমতায় আসার পরে তালিকা ধরে সমীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে 30 লক্ষের মধ্যে বিগত সরকার মাত্র 12 লক্ষ মানুষকে 2 কিস্তির টাকা দিয়েছে। বাকি 18 লক্ষের মধ্যে 10,20,379 জনকে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা এদিন পাঠিয়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী। সমীক্ষার ফলাফল দেখে বাকি 8 লক্ষ প্রাপককে খুব দ্রুত ধাপে ধাপে আবাস যোজনার টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপবাবু। এছাড়াও সমীক্ষা প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, 12,500 উপভোক্তাকে চিহ্নিত করা হয়েছে যারা সম্পূর্ণ বা আংশিকভাবে আবাস যোজনার টাকা পেয়েছেন, কিন্তু তারা নিয়ম অনুসারে উপভোক্তা হতে পারেন না কোনোভাবেই। অবৈধভাবে সেই টাকা যারা পেয়েছেন তাদের ইতিমধ্যে নোটিশ দিয়ে সরকারি টাকা ফেরত দিতে বলা হচ্ছে। 1000 জনের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। এছাড়াও এসআইআরে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে 57,000 জন আবাসের টাকা পেয়েছেন, তারাও এই অর্থ পাওয়ার যোগ্য নন বলে জানিয়েছেন মন্ত্রী। তাদের টাকাও ফেরত নেওয়ার জন্য নোটিশ জারি হবে। মমতা ব্যানার্জির তৃণমূল সরকারের আমলে চালু হওয়া যুবশ্রী প্রকল্প এবং যুবসাথী প্রকল্প, এই দুটো প্রকল্প মিলিয়ে নতুন করে বিজেপি সরকার রাজ্যে পুজোর আগেই চালু করছে যুব শক্তি প্রকল্প। মাসে মাসে বেকার ছেলেমেয়েরা পাবেন অ্যাকাউন্টে 3,000 টাকা করে। যুব সমাজের জন্য অবশেষে সুখবর। সবকিছু ঠিকঠাক চললে পুজোর আগেই খুলে যাচ্ছে বেকার ভাতার যুবশক্তির পোর্টাল। জানা যাচ্ছে বিজেপি সরকার ওই বেকার ভাতার নাম দিয়েছে যুবশক্তি প্রকল্প। পূর্বতন সরকারের যুবশ্রী এবং যুবসাথী এই নয়া দুটি প্রকল্প একসাথে মিলিয়ে মার্চ করে নতুন যুবশক্তি প্রকল্প চালু করছে বিজেপি। আশ্বাস মতোই আগের দুটির থেকে বেশি সুবিধাজনক হবে যুবশক্তি প্রকল্প, মিলবে দ্বিগুণ টাকা। আগে দুই ক্ষেত্রেই মাসে 1,500 টাকা করে দিত তৃণমূল সরকার। 2013 সালে যুবশ্রী প্রকল্প চালু হয়েছিল বেকারদের স্বনির্ভর করবার জন্য। বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি মমতা ব্যানার্জি চালু করেছিল যুবসাথী প্রকল্প। দুটি প্রকল্পেই 1500 টাকা করে মাসে বেকার ভাতা দেওয়া হতো। অপরদিকে বিজেপি ক্ষমতায় আসার আগেই বেকার যুবক যুবতীদের ভাতা দ্বিগুণ করবার প্রতিশ্রুতি দিয়েছিল। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পর দ্রুততা কার্যকর করা হয়। বাজেটেও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এই যুবশক্তি প্রকল্পে কর্মহীন গ্র্যাজুয়েটরা মাসে 3,000 টাকা করে ভাতা পাবেন। কর্মহীন নন গ্র্যাজুয়েটরা পাবেন প্রত্যেক মাসে 2,000 টাকা করে ভাতা। যোগ্যতা মানও বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষা করে খতিয়ে দেখা হবে। আপাতত ঠিক হয়েছে যুব কল্যাণ দপ্তর গোটা প্রকল্পের দেখভাল করবে। যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাকে প্রশ্ন করা হলে তিনি এদিন জানিয়েছেন, বেকারদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত পাশে থাকবে রাজ্য। যুবশক্তিতে 2 এবং 3,000 টাকা করে দেওয়া হবে। যুবশ্রী শ্রম দপ্তরের অধীন হলেও যুবসাথী ছিল যুব কল্যাণের অধীন। যুবশক্তিতে বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। রাজ্যে বর্তমানে শুভেন্দুর নতুন বিজেপি সরকার। প্রত্যেক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। উঠছে অভিযোগ। প্রশ্ন তুলে এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবারে এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ। শব্দদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পূর্ণ নির্দেশিকা মেনে পশ্চিমবাংলার একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। শব্দদূষণ রোধে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আইন মেনে মাইক বাজানোর সমস্যা কোথায়, উঠছে প্রশ্ন। তাহলে কেন মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে? এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সেই প্রশ্ন নিয়ে হাজির হলেন বাংলার 3 এনসিপিআই সাংসদ। তাদের সাফ বক্তব্য, নির্দিষ্ট কোনো ধর্মকে যেন টার্গেট না করা হয় পশ্চিমবাংলায়। যদি আইন হয় তাহলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কার্যকর করা হোক। বৃহস্পতিবার দিল্লিতে অমিত শাহের বৈঠকে এ প্রসঙ্গে পদক্ষেপের আবেদন জানান 3 সাংসদ।
সূত্রের খবর, সাংসদদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংসদ আবু তাহের জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন তখনই মেনে নেব যদি সর্বধর্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, যেন একটা ধর্মকে টার্গেট না করা হয়। দুর্গাপুজো, কালী পুজোর সময়ও যদি একই নিয়ম হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আচার অনুষ্ঠানেও একই নিয়ম হলে কোনো অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র মুসলিমদের টার্গেট করে মসজিদ থেকে মাইক নামানো হলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক এবং ব্যথার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন বাংলার এনসিপিআই-এর 3 সাংসদ, সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানরা। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো মসজিদ থেকে মাইক খোলার প্রসঙ্গটি। সরকার এবং সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী মসজিদে বা যে কোনো উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানোয় নিষেধাজ্ঞা রয়েছে। এবার সেই নিষেধাজ্ঞা মেনে একাধিক মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে। আর এরপরেই পুলিশের বিরুদ্ধে গাছওয়ারির অভিযোগ তুলে সরব হয়েছেন আইএসএফ এবং পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়েতে উলামা। হাইকোর্টে মামলার হুঁশিয়ারি দিয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বাছাই হবে না, সব তৃণমূলের জন্যই দরজা খুলে দিচ্ছে বিজেপি। দলের নেতৃত্বে সঠিক ব্যক্তিকে রেখে ঝাড়াই বাছাই ছাড়াই তৃণমূল নেতা কর্মীদের দলে ঢোকার পথ প্রশস্ত করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। তৃণমূলের সাংসদ বিধায়কদের পরে এবার নিচু তলার জনপ্রতিনিধিদেরকেও স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি। তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ বিজেপিতে যোগদান করে সাংসদ হয়েছেন। বিধায়কদের কাউকে সরাসরি বিজেপিতে না নেওয়া হলেও ঋতব্রত তৃণমূল যে আসলেই বিজেপির পার্কিং লট তা মোটামুটি সকলেই জানেন। এবার পুরসভা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূল নেতাদের দলে সামিল করতে চলেছে বিজেপি। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিজেপি নেতা জানাচ্ছেন, ভালো তৃণমূল, খারাপ তৃণমূল কথার কথা। আমরা বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই। ওই কাজে সকলকেই আমাদের প্রয়োজন, কিন্তু দলের বিরোধ দেখা দিলে কি করবেন? এর প্রশ্নের উত্তরে ওই কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, সাময়িক অসন্তোষ থাকবে, তবে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দৃষ্টিভঙ্গিতে স্বচ্ছতা থাকতে হবে। ভারতীয় জনতা পার্টির মিশন রয়েছে, ওই মিশনে কাউকে দূরে সরিয়ে রাখা আমাদের নীতি নয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় ওই বিজেপি নেতা। আজ কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া? এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী জানালো একটু বিস্তারিত আমরা দেখে নেব। আজকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে আকাশ মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এই সমস্ত এলাকায় কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কয়েকটি এলাকায় আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টির সময় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছিল, আজ তা অনেকটাই কমতে চলেছে। আপাতত কোনো বড় সতর্কবার্তা জারি হয়নি উত্তরবঙ্গের জন্য, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মালদা, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও বৃষ্টির পরিমাণ আগের তুলনায় কমবে, তবুও উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় আগের টানা বৃষ্টির কারণে কোথাও কোথাও ধস নামবে, জল জমে থাকার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আমাদের আজকের সংবাদগুলো এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি। আপনাদের কাছে দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।